দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সরাসরি সার্জিকরের সাথে ওখানে দেখা করেছিলেন। সব বিষয়াদি চিন্তা করেই হয়তো এগুলো নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগরে ফিরাইয়ে আমেরিকা না, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগরে ফিরাই আনবে। কারণ কি জানেন, সবাই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে যে আওয়ামী লীগ আসবে না। এরপর ওই 40% দখলের জন্য যখন মৌলবাদীদের আরো উত্থান হয়েছে, দেখবে অন্য দেশের মধ্যে ভয় যে না, এই 40% এবার খালি ছেড়ে যাওয়া যাবে না, আওয়ামী লীগের বসাও বাবা। রাশেদ হায়দার ভাই দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ঢাকায় আসছেন, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি আসছেন বাংলাদেশের কূটনীতি বুঝতে নাকি চীনা বিনিয়োগ থামাতে। আরো গুঞ্জন রয়েছে, গত 6 মাসে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে তার একাধিক বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, পর্দার আড়ালে কি হচ্ছে? আমি আরেকটা কথা বলে রাখি, এই সার্জিও গোর দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হলেও তিনি মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব। তো প্রশ্ন হলো, আওয়ামী লীগ বিষয়ে কোনো আলোচনা নিয়ে দুতিয়ালি করার জন্য আসছেন? আপনার কি মনে হয় রাশেদ হায়দার? আসলে ঘটনা কি জানেন, যে আমাদের বাংলা একটা কথা আছে না, যে যাহা রটে তাহা কিছু না কিছু বটে। একটা কথা আছে যে যতটুকু রটে তার কিছু না কিছু বটে। দেখেন, এই যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর যে দিল্লিতে আসলে, উনি কিন্তু সরাসরি শুধুমাত্র দিল্লির জন্য না, উনি দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত। মানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ ও মধ্য এশিয়া, মেইনলি দক্ষিণ এশিয়া। জি হ্যাঁ, মানে এটা হচ্ছে যে উনি ওখানে যতগুলো দেশ আছে সবগুলোর বিষয়ে কিন্তু উনি নাক গলাইতে পারেন, কথা বলিতে পারিবেন, পরামর্শ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়, এই অঞ্চলের যে দেশগুলো আছে এগুলোতে কি হচ্ছে না হচ্ছে, কি করতে হবে না করতে হবে, এগুলো সব কিন্তু সার্জিও গোরের চোখেই দেখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আসলে এটা আমরা যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, তাহলে ভুলই হবে। কারণ হচ্ছে আমেরিকাতে রাষ্ট্রপতি পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু তাদের নীতির পরিবর্তন হয় না। নীতি কিন্তু ঠিক, আমেরিকার নীতি কি রিপাবলিকান কি ডেমোক্রেট, ওদের পলিসি এক। মানে ওরা যদি একবার চিন্তা করে যে ঠিক আছে মাসুদরে ধৈর্য আমার মারতে হবে, এখন ডোনাল্ড ট্রাম্প চলে গেল, আমি রাশেদ আসলাম আমেরিকার প্রেসিডেন্ট, আমারও কিন্তু নীতি ওই যে মাসুদরে মারতে হবে। এটা হচ্ছে ওদের একটা জাতীয় নীতি। এই জিনিসটা সবচেয়ে ভালো আগে সকলকে বুঝতে হবে, এবং এরা এদের স্বার্থের বাহিরে কিছু বুঝে না। এখন আপনি বললেন যে আসতে, এই বাংলাদেশে আসতে, দেখেন এই যে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান যে কূটনীতিক আছেন দীনেশ ত্রিবেদী, ওনাকে দেওয়ার পরে, ওনাকে যখন ডিক্লার দিলেন যে উনি বাংলাদেশের কূটনীতিক হয়ে যাচ্ছেন এবং ওনাকে আপনার এই ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা দিলেন, সমস্ত নিয়ম নীতি ভঙ্গ করে সার্জিও গোরি কিন্তু দিয়েছিলেন, টুইট করেছিলেন ওনাকে ধন্যবাদ জানাই। এবং দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সরাসরি সার্জিও গোরের সাথে ওখানে দেখা করেছিলেন। এইটা নিয়ে কিন্তু ভারতীয় অনেক সাংবাদিক ভারতের মিনিস্ট্রিতে কথা বলছে। তবে মিনিস্ট্রি বলছে, দেখেন দীনেশ ত্রিবেদী উনি সার্জিও গোরের সাথে দেখা করেছেন, ওনারা আগেরই বন্ধু, পরিচিত বন্ধু বান্ধবের মতো, ওনারা একজন একজনের সাথে দেখা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর সার্জিও গোর এমন এক জিনিস যে সে আসলে কূটনীতিক যে ডেকোরাম বা কূটনীতিক যে এগুলো খুব একটা মানে না, স্বাধীন চেতা লোক সার্জিও গোর। উনি স্বাধীন চেতা, উনি কখন কি করেন কি একটা নিয়ম কানুন তো আছে, এরপরে বাহ্যিক ইয়েতে উনি অত না। উনি যে কারোর সাথে কথা বলেন, যে কারোর সাথে আড্ডা মারেন, যে কোনো জায়গায় বৈশাও যান। এটা হচ্ছে কাহিনী। এখন ধরেন ওনারা দুইজন যখন বসছিলেন, তখন দুনিয়ার যা কথা হবে হোক, মাঝখানে বাংলাদেশ তো আসবে, এটা শিওর। এই মুহূর্তে সার্জিও গোর যেটার জন্য আসছেন, আপনি যেটা বললেন, দেখেন আমারও কিন্তু এটা, আমি আপনাকে এটা বলবো না বা দর্শক শ্রোতা মন্ডলীকে বলবো না যে আমার কথা 100% শিওর হবে। আমি শুধু বলবো যে ডট গুলো একটু মিলানোর চেষ্টা করলে হয়তো আমরা অনেক কিছুই মিলাইতে পারবো। আমেরিকা চাইছি কি আমার দেশে? আমেরিকা আমার দেশে চাইছিল যে ব্যবসা বাণিজ্য চাইছে, এবং চাইছে হচ্ছে যে একটা করিডোর, যেখান দিয়ে উনি মায়ানমারকে 2-3 টুকরা করে হলো আর্থ রেয়ার গুলা নেওয়ার জন্য, এটা করিডোর।
ওদের কিন্তু কোনো ইচ্ছাই নাই যে রোহিঙ্গাদেরকে ধাক্কায় আরাকানে ঢুকাবে বা অমুক করবে তমুক করবে বা বাংলাদেশে আইসা 9টা পদ্মা সেতু আরো করবে, এরকম কোনো ইয়ে আমেরিকার নাই। আমেরিকার পৃথিবীর কোথাও কোনো ডেভেলপমেন্টের কাজ করে না। ওদের কাম হয়েছে ভাই ব্যবসা করব, আমার কাছ থেকে তুমি মাল কিনতে হবে, তোমার মাল আমার পছন্দ হলে নিব, না হলে নিব না, কিন্তু আমি যা যা মাল কমো আমার মাল এগুলো নিতে। ওদের হচ্ছে ব্যবসা, আমার টাকার দরকার, তোমরা কে কোথায় গেলা না গেলা সেটার বিষয়। এখন ওরা যখন করিডোর চাইছে তখন আমাদের সেনাপ্রধান সহ অনেকে বলছে ব্লাডি করিডোর, অমুক তমুক বহু কথা বলছে, একটু স্তিমিত হয়ে গেছে। এরপরও নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি মুক্তি কইরাতে একাকার কইরা ফেলাইছে। এর ভিতরে আমাদের ভাইয়া গেলেন মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে গেলেন চায়না, চায়না থেকে আসলেন গত 1 সপ্তাহ আগেই আপনার চাইনিজ ফরেন মিনিস্টার, চাইনিজ অ্যাম্বাসেডার, এরা বললেন কি যে করিডোরের কাজ শুরু হয়ে গেছে। ভাই করিডোরের কাজ ওই যে যেটা ইকোনমিক করিডোর বলতেছে ওরা, বাংলাদেশ তারপরে মায়ানমার হয়ে ইয়ে পর্যন্ত যাবে, কি বলে কুনমিং আপনার? পর্যন্ত যাবে। কুমিং পর্যন্ত যাবে এই করিডোরটা। আপনারা বলতে পারেন কই ভাই আমি তো বাংলাদেশে দেখতেছি না রেডিতে, না ভাই এটা হয়তো শুরু হয়ে গেছে চায়না থেকে, ওরা বলে ফেলছে মানে হইয়েছে যে এখানে। আর চায়না এমন এক জিনিস যে তারা যদি বলে যে এটা হবে বা হচ্ছে হইতেছে, তার মানে যে ওদের কাছে পয়সা আছে, শ্রমিক আছে, সব আছে, ওরা করতে পারে। ওরা যেই কাম সারা পৃথিবীর একটা, যেমন আপনার বাংলাদেশে বলেন কেন, ধরেন আমি ইউরোপেও দেখছি একটা 10 তলা বিল্ডিং তুলতে লাগে আমার এখানে 6 মাস, এইখানে চায়না কিন্তু এটা কিন্তু 1 মাসের ভেতরে কমপ্লিট করে দিয়ে দেয়, ছেড়ে দেয়। তো চায়না পারে, ওদের আছেও প্রযুক্তি, সবকিছু আছে। And এইটা বলার পরে কিন্তু শুরু হয়ে গেছে কি, আপনি এতদিন ওই যে ওরা করিডোর দিবেন না, কিন্তু এরা যখন করিডোর দিবেন, এখন হইলো কি জানেন, আমেরিকান সিআইএ তো আগেই অ্যাক্টিভ ছিল বাংলাদেশে, মোসাদ অ্যাক্টিভ ছিল হয়তো হালকা পাতলা, কিন্তু ওরাও অ্যাক্টিভ হয়ে গেল। র হালকা পাতলা যাই ছিল, র অ্যাক্টিভ হয়ে গেল। চাইনিজরা তো অ্যাক্টিভ আছেই, আর সিআইএ তো এখন আরো দ্বিগুণ শক্তিতে। কারণ কি, চায়নারে করিডোর দিবেন, চায়না দিয়ে ইকোনমি জোন কিনবেন, আর আমেরিকা, আমেরিকা যারা আপনাদের থেকে সবচেয়ে বেশি মাল নেই, যাদের সাথে আপনার বিজনেসের যে ইয়ে আছে সেইটাই আছে 20-30 বিলিয়ন ডলারের উপরে, আমারে আপনার করিডোর দিলেন না। আর যে চায়না থেকে আপনার খালি ইম্পোর্ট করেন, পাঠাইতে পারেন, এক্সপোর্ট করতে পারেন না, সেই চায়নারে করিডোর দিতেছেন, এটা তো হবে না। এইটা নিয়ে একটা মনোমালিন্য বা মারামারি, এখানে তার বিমান দিয়ে কেউ কাউরে মারবে না, এটা হচ্ছে আপনি ইগো প্রবলেম হয়ে দাঁড়াইছে। এই কারণেই হয়তো আসছেন সার্জিও গোর। যেহেতু সার্জিও আগেই সার্জিও গোর বলছে, আমেরিকা বলছে যে চায়না থেকে দূরে থাকতে হবে বাংলাদেশকে, মানে চায়নার সাথে দূরেই থাকতে হবে আপনার, চায়নার সাথে মাখামাখি চলবে না। আওয়ামী লীগ আমলে কি ছিল? আওয়ামী লীগ আমলে চায়নার সাথে সম্পর্ক ছিল, ভারতের সাথে সম্পর্ক ছিল, এদের সাথে কেন? দেখেন ভারতের কাছে ওই পরিমাণ পয়সা নাই যে আমাদের লক্ষ লক্ষ ডলার দিয়ে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিবে, না, এটা সম্ভব ছিল চায়নার। তো চায়নার সাথে বন্ধুত্ব ছিল, ঠিক আছে চায়না তুমি এটা করে দাও। এগুলো যে পদ্মা সেতুর মধ্যে যা করছে চায়না করছে, কিন্তু জাপান আমাদের ইনভেস্ট করছে, এরাও করে দিছে। ভারত যা যা পারছে, তেল পাইপলাইন টাইপলাইন ডিজেল যেগুলো দিয়ে আসে ওগুলা করছে, খাদ্যদ্রব্যের এগুলা করছে। ভারতের ইয়ে ছিল যে ভাই আপনার দেশ থেকে কোনো মৌলবাদী আক্রমণ আমার দেশে হবে না, আমার দেশ ভাঙার কোনো ষড়যন্ত্র আপনার মাটিতে করবে না, এই গ্যারান্টি। ওই গ্যারান্টি পাইছে, ওরা করছে। সুতরাং ওরা যেহেতু চায়নার সাথে একটা গন্ডগোল ছিল ভারত চায়নার, তারপরও চায়নার ব্যাপারে কোনো কথা নাই, কারণ চায়না তো ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছে, আমার রেল সেতু রাস্তাঘাট করতেছে। আমেরিকা কিন্তু ওগুলা করে না। আবার আমেরিকার একটা ওই চুক্তিতে একটা জিনিস আছে, যার শত্রু আমেরিকা তার শত্রু, তারে আমি আর আপনারা শত্রু বানাইতে হবে। সবগুলো বিষয় নিয়ে মানে জটিল পরিস্থিতি, জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে আছি, ব্রিক্সে যাইতে পারতেছি না আমরা। এইদিকে চায়না, ভারত এবং চায়নার মধ্যে একটা সম্পর্ক মোটামুটি ওদের মধ্যে গলে গেছে, কারণ ওরা জানে চায়নার ভারতেরও দরকার আর ভারতেরও চায়নার দরকার। ওদের মধ্যে একটা পরিস্থিতি আসছে যে না, লিবারাল হওয়া দরকার। এইদিকে এখন যদি কুমিং পর্যন্ত যদি এই রোডস অ্যান্ড বেল্ট যায়, তো ভাই তাইলে আপনি আমারে দিলেন না কেন করিডোর? আমিও তো করিডোর চাইছি, কারণ আপনি ওই রাস্তা বানাইবেন, ওইখান দিয়ে যে চাইনিজরা যে ওই সামরিক জান্তারে যে অস্ত্র পাঠাইবো না, কামান পাঠাইবো না, বা বিমানের খোলা যন্ত্রাংশ পাঠাইবো না, তার গ্যারেন্টি কি? তা আমি আমেরিকা চাইছি, আমারে দিলেন না কেন?
আপনার চায়নার সাথে বেশি মাখামাখি, এইসব গুলাই হবে। এবং হয়তো সরকারকে থ্রেটও করতে পারে, কারণ ওরা তো থ্রেট করতে তো আর আপনার সেকেন্ড দেরি করে না এখন। কারণ এটা আর আওয়ামী লীগ সরকার না যে যে কাজের বেটি মর্জিনা অমুক তমুক হাঁস এটা রাখতে, এরা তো ভয়ে আছে। এরা দেখেন না, কয়দিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গেছেন এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে, আমাদের দেশের যে আমেরিকান রাষ্ট্র, উনি আমির খসরু চৌধুরী মাহমুদের বাসায় গেছেন, অর্থমন্ত্রী। সেইখানে বসে তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ডেকেছেন এবং প্রধানমন্ত্রী যেতে বাধ্য হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, কথা বলতে বাধ্য হয়েছেন। পরে সাংবাদিকদের কি বললেন উনি, যে না আমরা বলছি যে আমেরিকা ওয়ার্ল্ড কাপে খেলতেছে, তো আপনি লং টাইমের জন্য বাজি ধরলে জিতবেন, তার মানে কি 50 টাকা বাজি ধরলে কি জিততো? আমেরিকা তো যাইতেই পারে না, সেমিফাইনাল উঠেন কথা। কিন্তু ওরা ওইটা কিন্তু ওরা যা করা করে দিয়ে গেছে। কারণ আমেরিকার রাষ্ট্রদূতরা যে কোনো সময় যে কারো কাছে যায়, এটা আগের মতো সেই সময় নাই। আওয়ামী লীগ সরকারের সময় ছিল যে তুমি একটা সচিব পর্যায়ের লোক, বেটা তুমি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা কইতে হইব। ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দৌড়তো, আর এখন ওরা যেখানে বলে চায়ের দোকানে বলে সেখানেও দৌড়ে যায়। সুতরাং পরিস্থিতি সম্ভবত অনেক খারাপ। দেখেন কি হয়, উনি আসুক, সার্জিগর আসার পরে তো আরো অনেক কিছু ক্লিয়ার হবে। তবে এই যে কথাগুলো বললাম, এগুলো যদি একটু স্মরণে রাখেন, অনেক কিছুতে নিজেরাই মিলাইতে পারবেন। ধন্যবাদ। রাশেদ হায়দার ভাই, একটা বিষয় একটু বাদ পড়ে গেল, সেটা হচ্ছে যেটা ছিল গত 6 মাসে, যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, 6 মাসে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সাথে সার্জিও গোরের একাধিক বৈঠক হয়েছে। পর্দার আড়ালে কি কোনো কিছু হচ্ছে? এর মধ্যে শোনা গেছে যে দীনেশ ত্রিবেদীর সাথেও সার্জিও গোর বৈঠক করবেন ঢাকায়। রাশেদ হায়দার, সংক্ষেপে 2-1 মিনিটে। মাসুদ ভাই, আপনাকে ওইটা তো আমি প্রথমে এই কথাটার জবাবটা প্রথমেই দিলাম যে যাহা রটে তাহা কিছু না কিছু বটে। স্বাধীন কোন সূত্র থেকে কিন্তু এটা যাচাই করা যায় নাই যে আমেরিকার সার্জিও গোর আপনার দিল্লিতে বা কলকাতাতে এদের সাথে দেখা করছেন, বৈঠক করছেন, এটা কিন্তু স্বাধীনভাবে যাচাই করা যায় নাই। কারণ হচ্ছে এমন এমন কিছু জিনিস আছে যেটা তো আপনি বলতে পারবেন না। এই যে ধরেন 24 জুলাই আগস্টের সময় বিভিন্ন জন বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছে না, বাসায় বসেও বৈঠক করছে, এগুলো কোনো সিসিটিভি ফুটেজকে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারছে বা কোথাও প্রমাণ সহ বলতে পারছে? বলতে পারে নাই। ঘটনা সত্য কিন্তু প্রমাণ নাই। সেম ওইটা যে ওনাদের সাথে ঘটনা সত্য প্রমাণ নাই, বৈঠক করতে পারেন। তার কারণ হচ্ছে কি জানেন, আমেরিকার মাথায় আবার একটা জিনিস, যত যাই কিছু হবে, ওরা কিন্তু মৌলবাদরে প্রচন্ড ভয় পায়। মৌলবাদী এইটাকে তাদের প্রচন্ড ভয়। আর যার কারণে তারা দেখতেছে যে বাংলাদেশে গত 6 মাস না, গত 24 পরে মৌলবাদের যে উত্থান, তারা একসময় চেষ্টা করছিল জামাত আসবে, ইউরোপীয় ইউনিয়নের চেষ্টা করছে, কিন্তু তাদের উত্থান দেখে পরে বলছে না রে বাবা, এটা বিপদ হয়ে দাঁড়াবে, এই বিপদ থেকে রক্ষা পাবে না। সুতরাং ওরা এখনো দেখতেছে অবস্থান। সুতরাং আর মৌলবাদের উত্থান যদি হয়, বাংলাদেশে তো কোনো ইনভেস্ট আসবে না, এটা আমেরিকাও ভালো জানে। যদি ইনভেস্ট বাংলাদেশে ঠিক মতো না আসে, তাহলে আমেরিকা খাবে কেমনে বাংলাদেশে? সব বিষয়াদি চিন্তা করেই হয়তো এগুলো নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগরে ফিরাইয়ে আমেরিকা না, সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগরে ফিরাই আনবে। কারণ কি জানেন, সবার মাথায় একটা জিনিস ঢুকে গেছে, ভ্যাকুয়াম যদি থাকে, 60% লোক, আমি একদম এক্সাম্পল ধরলাম যে বাংলাদেশে 100% মধ্যে 40% অনলি আওয়ামী লীগ, আর বাকি 60% লোক বিরোধী দল, সবাই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে যে আওয়ামী লীগ আসবে না। এরপর ওই 40%-এর দখলের জন্য যখন মৌলবাদীদের আরো উত্থান হয়েছে, দেখবে অন্য দেশের মধ্যে ভয় যে না, এই 40% এরা খালি ছেড়ে যাওয়া যাবে না, আওয়ামী লীগের বসাও বাবা, এরা ক্ষমতায় জাগার না জাগে, এরা থাকলে অন্তত একটা জিনিস গ্যারান্টি থাকবে যে মৌলবাদের উত্থান হইতে পারবে না। ভ্যাকুয়াম তো নাই আর তখন, এখন তো ভ্যাকুয়াম পিরিয়ড, না বাতাস ঢুকবে নাকি গাছপালা ঢুকবে, এই জন্যই এগুলো হইতে পারে। আমরা আলোচনা সংক্ষিপ্ত করব। আমি অন্য একটা বিষয় নিয়ে যাই যেটা খুবই চাঞ্চল্যকর, আর বাংলাদেশে ব্যাপকভাবে এই খবরটি প্রচার হচ্ছে। যেটা এখন প্রশ্ন হচ্ছে, মোদী সরকার কতটা চাপে আছে? আপনার কি মনে হয় জেনজিদের আন্দোলন কতটা আগাতে পারবে, যেখানে বিরোধী দলগুলো ধীরে ধীরে কিন্তু এদের সাথে যুক্ত হয়ে পড়ছে? রাশেদ হায়দার ভাই, আমি কিছু ফুটেজও দেখাবো, আপনি আলোচনা করুন। মাসুদ ভাই, জেনজির যে আন্দোলনটা হচ্ছে, আপনি প্রথমে মনে করেন যে ককরোচ পার্টি, 1 ঘন্টায় ককরোচ পার্টির উৎপত্তি এবং 24 ঘন্টায় 1 মিলিয়ন সাপোর্টার। এবং আপনি যে ফুটেজ গুলো দেখাচ্ছেন, এগুলো ধরেন কালকে সারাদিন, আজকেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় ফুটেজ,
দিল্লি কেন্দ্রিক। আপনার ঠিক খেয়াল আছে কিনা জানি না, বেশ কিছুদিন আগে আন্না হাজারির একটা আন্দোলন করছিল, প্রায় 2.5 মাস না খাইয়া না দেয়া হাজার হাজার মানুষ আন্দোলন করছিল দিল্লিতে, ওইটাও কিছু করতে পারে না। এবং এইটাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এরা যে কোনো আন্দোলনে ওই নায়ক নায়িকাদের অবস্থানও দেখেন ঠিক বাংলাদেশের 24 আন্দোলন, 24 সেম ক্যাটাগরি, নেপালের এইটা, শ্রীলঙ্কার একই সেম। তো ভারত তো আগে থেকে বাকিগুলো দেখে শিখে ফেলছে না যে কোথায় কি হইতে পারে, কারা কারা করতে পারে, এটা তো ভারত শিখে আছে। আর ভারতের বর্তমান যে সরকার, এই পার্টি কিন্তু আবার ডেঞ্জারাস, ওদের কিন্তু ব্যাপক জনসমর্থন আছে এবং মেকানিজম গুলো জানে। সর্বোচ্চ কি হতে পারে জানেন, এই আন্দোলনে হয়তো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা ফেলবে সরকার, যে পদত্যাগ করে ঠিক আছে বসবে, কিন্তু যে এটার মূল নেতা, যে এই ককরোচ পার্টির যে মূল নেতা, সে কিন্তু আমেরিকাতে থাকা সেই লোক, সে দীর্ঘদিন আমেরিকা, সেই ওখান থেকে বৈশাখ খুলছে এইটা, খুইলা এই আসলে এখানে তো এইখানেও $1,000 কোটি বিনিয়োগ হয়েছে, $1,000 কোটি এখানেও বিনিয়োগ হয়েছে। যে নায়ক নায়িকা বা রাহুল গান্ধী, অমুক গান্ধী তমুক গান্ধী যারা আসতেছে, এরা সব মাল খাওয়া। মানে এটাও কি ডিপ স্টেটের খেলা? আপনার কি মনে হয় ওইটাই যেটা জর্জ সরস কিন্তু অনেক আগে এটাও বলেছেন যে ভারতেও সে ঘটাবে যেটা বাংলাদেশে ঘটিয়েছে। এখন ঘটনা হচ্ছে কি, এরা সবাই কিন্তু আমার যতটুকু মনে হয় এইটা এইখানে যে ফেল করবে।